স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। আলোচনা শুরু করতে চাই কয়েকটি মন্তব্য ঘিরে। এখানে যে খবরগুলো আছে তার বাইরেও কিছু মন্তব্য খুবই রাজনৈতিক অঙ্গনে আমার মনে হয় যে আলোচনার দাবি রাখে। যেমন তারেক রহমান মন্তব্য করেছেন গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে। গত কয়েকদিন ধরেই এ ধরনের মন্তব্য তিনি করছেন। নির্বাচন সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি দাবি জামায়াতের, আশ্বাস দিয়েছে কমিশন। নির্বাচন নিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, আসন্ন জাতীয় নির্বাচন হবে মব কালচারের। আনিসুল ইসলাম মাহমুদ আজকে মন্তব্য করেছেন একটা জোটের আত্মপ্রকাশ ঘটেছে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। মাসুদ কামাল ভাই। জি, আসলে কয়েকটা জিনিস, যেমন ধরেন আপনার তারেক রহমান সাহেবের যে বক্তব্যটা, আমি ওইটা নিয়ে আমি দেখেছি যে উনি কিন্তু বেশ গত কয়েকদিন ধরে না, মানে এই সরকারের পতন, আগের সরকারের পতনের পর থেকে, সরকারের শুরুর থেকে ওনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ট্র্যাডিশনাল পলিটিশিয়ানদের মতো মনে হয় না। উনি মানে যে সমস্ত কথাবার্তা বলেন এগুলো আমার কাছে মনে হয় যে উনি বোধহয় দেশটা নিয়ে ভাবেন, অথবা ওনার মধ্যে চেঞ্জ আমি কিন্তু খেয়াল করি। এবং আমি দেখেছি যে একবার আলুর দাম নিয়ে কিছু কথা বললেন, তখন অনেকে এটা নিয়ে কিন্তু ট্রল করছে যে আলুর দাম এটা নিয়ে উনি কথা বলেন কেন। আমার কথা হলো পলিটিশিয়ান তো এটাই বলবে। পলিটিশিয়ানদের চিন্তা যদি সাধারণ মানুষ না থাকে তাহলে পলিটিশিয়ান কেমনি পলিটিশিয়ান হবে? আমরা যদি সবসময় কেবল মানে আপনার রাজনীতির কথা বলি, জোটের কথা বলি, প্রতীকের কথা বলি, কেমনি করে আমি জিতবো, কেমনি করে আমি ক্ষমতায় যাব, এটা সবসময় হওয়া উচিত। এটা অবশ্যই ভাববেন, আপনি পলিটিক্স করতে আসছেন, আপনি তো এখানে দাতব্য চিকিৎসা এই প্রতিষ্ঠান করতে আসেন নাই, আপনি ভাববেন, অবশ্যই ভাববেন আপনার একটা পলিসি আছে, সেই পলিসি নিয়ে আপনি সামনে অগ্রসর হবেন, এসব ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি এই সমস্ত কথা ভাবতে হবে। দেখেন দেশে এই মুহূর্তে মানুষের, যেমন আজকে নিশ্চয় আপনি আলোচনা করবেন, আজকে প্রথম আলো একটা জরিপ করেছে। জি, তো ওই যে আমি একটা কথা বলি, ওই জরিপে দেখবেন আপনি মানুষের গরিবই বেড়েছে, মানুষের গরিবই বেড়ে গেছে অনেক। যেমন অনেকে বলছে, এটা বিরাট সংখ্যক লোক বলতেছে যে তাদের মানে আয় আগের চেয়ে কমেছে, কেউ বলছে আয় আগের মতোই আছে। যাদের আয় আগের মতো আছে তাদের কিন্তু একটা আগের মতো নাই। এই কারণে যে এই সময় আপনার মূল্যস্ফীতি কত হয়েছে। এক বছর আগে ডলারের দাম ছিল কত বলেন, সহজ কথা। এক বছর আগে ডলারের দাম কত ছিল? 1.5 বছর আগে। এখন ডলারের দাম কত? আগে যদি আপনি মনে করেন 50,000 টাকা পেতেন, ওটা কিন্তু এখন 25,000 টাকা হয়ে গেছে। কাজেই মানে আপনার যাদের বেতন বাড়েনি অথবা কমেওনি, তারা আসলে কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে। তো এইভাবে এই যে মানুষ গরিব হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনি কোনো পলিটিক্যাল পার্টি কথা বলতে দেখবেন না, কেউ কথা বলবে না। তারা বলবে কি ওই আগের দল দিবে, আওয়ামী লীগ আমলে এটা হয়েছে, অমুক আমলে এটা হয়েছে, তমুক আমলে এটা হয়েছে। ভাই এগুলি কি হয়েছে আজকে 25 বছর আগে? এটা কি আপনি বলবেন তারপরে আমাকে বুঝতে হবে? তখন কি আমি ছিলাম না? তখন তো আমি ছিলাম। আপনি বরং আমাকে বলেন যে আপনি এই জায়গা থেকে বেরোবেন কিভাবে। আমি যে কষ্টে আছি এটাও আপনি বলার দরকার নাই, কারণ ওটাও আমি বুঝি, আমি কষ্টে আছি। বরং আপনি বলেন যে আপনি রাজনীতি করতেছেন, আপনি বলেন আপনার প্ল্যানটা কি, কিভাবে আপনি আমার এই কষ্টটা দূর করবেন। এই কথাটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এই ধরনের কথা আমি তারেক রহমানের কাছে ইদানিং শুনি, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়। আর আরেকটা কথা বলি, জামাত যে কথাটা বলেছে, আপনি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই। যদি জামাত মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে কিন্তু জামাত তখন একটা বড় দল, এবং এই নির্বাচনে প্রধান দুইটা দলের মধ্যে সে একটা তাহলে একটা প্রধান দুইটা দলের মধ্যে একটা দল যদি বলে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, সত্য হোক মিথ্যা হোক সেটা আপনার প্রমাণ করার দরকার নেই ভাই। উনি যখন বলেছেন এটা আপনাকে গুরুত্ব নিতে হবে। কাকে নিতে হবে? নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত হবে যে শিডিউল ঘোষণা করার পর তো পুরো প্রশাসন তার হাতে থাকে। নির্বাচন কমিশন উচিত হবে সরকারকে বলা যে আমি সব ডিসিএসপির বদলে আবার চাই। আপনি কেন করবেন? সরকার আগেই কেন গুছাই দিবে? তার মানে 1 মাসের মধ্যে তো আবার বদলি করতে হবে। অসুবিধাটা কি আছে? নির্বাচন কমিশন নিজ বিবেচনায় করবে কাজটা। কেন করবে? যে যখন এই যে ডিসিএসপি যে বদলিটা হয়েছে, বিএনপি কি খুশি, আওয়ামী লীগ জামাত কি খুশি? মুখে দেখবেন জামাত বলতেছে বিএনপি লোকজন গেছে, বিএনপি বলতেছে জামাতের লোকজন বিভিন্ন জায়গায় গেছে। যেখানে বিএনপি হারবে সেখানে বিএনপি কমপ্লেন করবে যে জামাতের ডিসি জামাতকে জিতাই দিছে। আবার যেখানে জামাত হারবে জামাত কমপ্লেন করবে যে বিএনপি ডিসি বিএনপিকে জিতাই দিছে। দরকার নাই, নির্বাচন কমিশন করুক। সরকার তো বলার বলেই তো যে এই সরকারের মধ্যে বিএনপি আছে, বিএনপি বলে আমরা সব দখল করে নেই, জামাত দখল করছে, জামাত বলে বিএনপি দখল করছে। অভিযোগ পাল্টা অভিযোগ তো আছে। এই সরকার কে চালাচ্ছে, বিএনপি না জামাত? এই ধরনের অভিযোগ কিন্তু হচ্ছে।
আমি এটা নিয়ে কিন্তু বিচারে বসি নাই। আমার কথা হলো যে অভিযোগ যখন হচ্ছে, সর্বোত্তম পদ্ধতি কি? সব বাদ দেন, আবার চেঞ্জ করেন, আমার তো কোনো সমস্যা নাই। এবং সেটাকে নির্বাচন কমিশনকে করতে হবে। সেক্ষেত্রে লাভ যেটা হবে, আমি ব্লেম দিয়ে নির্বাচন কমিশনকে দিব। নির্বাচন করবে নির্বাচন কমিশন, কিন্তু ডিসিএসপি নিয়োগ করবে গভর্নমেন্ট। তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকলো কই? থাকলো না তো। আপনি বলবেন যে ডিসিএসপি কি করে? ডিসিএসপি যে কি করে এটা আগের নির্বাচনগুলো দিয়ে তাকালে টের পাওয়া যায়। তারা হয় রিটার্নিং অফিসার। এটা তো উচিত না, তাকে হতে হবে কেন? জেলার নির্বাচন অফিসার আছেন একজন একজন আছে তো, জেলার নির্বাচন কর্মকর্তা, তাকে রিটার্নিং অফিসার বানালে সমস্যাটা কি? এটা নিয়ে তো একটা রিটও হয়েছে। প্রশাসন তাকে হেল্প করবে, বাট রিটার্নিং অফিসার ডিসি হওয়া উচিত না। মানে আমলাদের হাতে যে ক্ষমতাটা যেটা ছিল, আগেও ছিল, এখন আছে, এটা থেকেই যাচ্ছে। কিন্তু আগের আমলারাই আছে সবাই, কিন্তু আমলাদের হাতে ক্ষমতা আমি মনে করি এভাবে থাকা উচিত না। রিটার্নিং অফিসার অবশ্যই নির্বাচন জেলা নির্বাচন কর্মকর্তা যিনি আছেন তার হওয়া উচিত। তার কথা ওই কয়েকদিনের জন্য ডিসি শুনবে। এটা যদি হয় কেবল তাহলেই মানে একটা ব্যালেন্স তৈরি হবে। এটা করা উচিত। এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে তারা দায়িত্ব নেওয়ার পরে যখন শিডিউলটা ঘোষণা হবে তাদের দিক থেকে এই সমস্ত কাজগুলো করা উচিত। কিন্তু এনসিপি তো নির্বাচন কমিশনের উপরেও এনসিপির এটা নিয়েও মন্তব্য করেছে যে তারা এনসিপি করতেই পারে। আমি এনসিপি মন্তব্যকে ধরি না তো। আমি ধরি না, কোনো এনসিপি কোনো বড় দল না। এনসিপি একটা নতুন নবিশ দল। এই নির্বাচনে বড় দল হলো বিএনপি, জামাত, ঠিক আছে? আর যদি জাতীয় পার্টি ইলেকশন করে, জাতীয় পার্টিও বড় দল হবে, এনসিপি হবে না। আপনি এনসিপি দিয়ে শিওর থাকেন, এনসিপি হবে না। এনসিপি তো কত অভিযোগই করে। এনসিপির একজন নাসিরুদ্দিন পাটোয়ারি, সে তো বলে সে নাকি 2 আসনে জিতবে। তো বলে তো রে ভাই, শুনেন, এই যে সিনেমা টিনেমা দেখেন, সিনেমায় দেখবেন যে কোনো সিরিয়াস সিনেমা যেটা, সেখানেও কিন্তু এই অনেকক্ষণ সিরিয়াস আলাপ সালাপের পরে এই 2 মিনিটের জন্য একটা গান আসে, 1.5 মিনিটের জন্য যেটা কৌতুক দৃশ্য আসে না, ওই কৌতুক দৃশ্যটা কিন্তু সিরিয়াসনেসের মধ্যে একটু হালকা ব্যাপার স্যাপার হয়, ব্রিদিং স্পেস। হ্যাঁ, ওই এনসিপির সমস্ত কথাবার্তা এরকম লাগে। জি, আমরা একটু অতিথিদের যুক্ত করে নেই। হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে ইউর প্রতিনিধিরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চান উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামায়াতের সঙ্গে যে ইউ প্রতিনিধি দলের যে বৈঠক হয়েছে, বৈঠকের পরে তিনি বলেন, আমরা বলেছি আল্লাহ তাআলার ইচ্ছা এবং দেশের জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশই আমরা গড়ব ইনশাল্লাহ। আমরা কোনো দলকেই বাদ দেব না। তার মানে জেতার পরে মানে যে দলগুলো জিতবে তাদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক, নাকি নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক? এখানে ওনার যেই সম্মিলিত আহমেদ জামাতের যে কথাটা কোট করেছেন, এটা একটা প্রশ্নের ভিত্তিতে উত্তর ছিল। সেই প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা আগে একটু জানলে তারপরে আপনার কাছে উত্তরটা আরো বেশি ক্লিয়ার হবে। এখানে জামাত এখানে যে 8টি দল নিয়ে আন্দোলন করছেন চলমান, আপনারা জানেন যে 8 দলীয় এক ধরনের সমঝোতার ভিত্তিতে কয়েকটা ইস্যুতে আন্দোলন করছে বাংলাদেশ জামাত ইসলামী সহ, ইসলামী আন্দোলন সহ। তারা এই 8 দলীয় জোটের বোঝাপড়া কিভাবে হবে, নির্বাচন কিভাবে হবে, আল্লাহ যদি কবুল করে বিজয়ী হয়, এই 8 দলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেক্ষেত্রে কিভাবে সরকার গঠন করবে, এই কথা প্রেক্ষিতে এই উত্তরটি তিনি দিয়েছেন যে অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে একটা রাজনৈতিক জোট এখন যেভাবে হয়েছে, সে সরকারের ক্ষেত্রেও সেরকম একটি সমঝোতার ভিত্তিতে একটি সরকার গঠন করা হবে। জি, মানে তার মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চান, মানে বাংলাদেশ। নিঃসন্দেহে ওনার এই কথার মধ্যে নির্বাচনও একটা অংশ। তার মানে কোন দলকে আমরা বাদ দেব না, মানে আমরা কোন দলকে বাদ দেব না, সে মানে এইটার মিনিংটা কি আসলে? আমি তো বললাম এটা প্রশ্নটা ছিল ওরকম যে ওই সরকার গঠনে যে 8 দল আছে জেতার পরে কি হবে, জি হ্যাঁ কি হবে, তখন তিনি উত্তর দিয়েছেন। সেখানে হাবিবুর রহমান আরেকটু করতে চাই, দেখেন আসবো আপনার কাছে একটু, আমি একটু হাবিবুর রহমান হাবিবের একটু মন্তব্য নেব। হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকতে বলেছেন বিএনপি নেতাকর্মীদের। মানে কি ধরনের ষড়যন্ত্র আপনারা আশঙ্কা করছেন?
আপনাকে ধন্যবাদ। ৭১ টেলিভিশন সামনে দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ দীর্ঘ শুভেচ্ছা। না, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তারা পরিষ্কার বক্তব্য দিচ্ছেন যে তারা তফসিল ঘোষণা করবেন হয়তো এই মাসের 10-11 তারিখের দিকে বা 12 তারিখের দিকে। তারপরেও দু একটি দল তো তারা নির্বাচন তো হোক এটা তো চায় না। এখন তাদের দাবি দেওয়া মাঠে আছে, নির্বাচনের মাঠে তারা আছে, সেই দাবি দেওয়া তাদের এখনো আছে। এখনো কি দাবি দেওয়া থেকে সবাইকে সরে এসেছে? 8 দল যেটা, তারা কি এখন কি বলছে যে নির্বাচনের আগে গণভোট আর দরকার নাই? তারা কি বলছে? বলতেছে না। তারা এখনো তো বলেই যাচ্ছে তার আগে সমস্ত সংস্কার হতে হবে, সমস্ত বিচার কাজের সমাধান হতে হবে, তারপরে তো নির্বাচন। এই সমস্ত গুলির কারণেই আমাদের ভারত চেয়ারম্যান মহোদয় ওইটা আশঙ্কা করেছেন যে ষড়যন্ত্র হচ্ছে। আসলে তো হচ্ছে। একটা দল, একটা জোট তারা নির্বাচন চায় না। নির্বাচন হলে তারা যত ভাবনাই ভাবুক না কেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার সময় খুবই কম। এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরি উপভোগ করতেছে, পুরোপুরি। তারা সব জায়গাতে তারা বিরাজমান। আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো জায়গা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেগুলো দেখেন, ঢাকা বলেন, চিটাগাং বলেন, রাজশাহী বলেন, কুমিল্লা বলেন, অনেক জায়গাতেই তাদের বিশ্ববিদ্যালয় দখলে। মানে আপনি কি জামাত ইসলামীকে ইঙ্গিত করছেন? হ্যাঁ, তারাই। আর আওয়ামী লীগের এখন নেই, জাতীয় পার্টি ফরমের নেই। এখন আমার মাসুদ কামাল ভাই ঘুরে ফিরে বলেন বিএনপি দখল করতে, জামাত দখল করতে। লোক তো নাই, কে দিবে? আসবে কোথা থেকে? কাউকে না কাউকে দিতে হবে তো, দিবেন কোথা থেকে? এখন যারা আছে প্রশাসনের ভিতরে যারা ছিল সবই তো আওয়ামী লীগ ছিল। এখন তো সব প্রকাশ হচ্ছে যে এইটা জামাত, এইটা বিএনপি, দু একটা তো প্রমাণ, জামাতের তো প্রমাণ ছিল না। এখন সবই জামাত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্র শিবির বলে কিছু ছিল না, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বলে ছিল না। 5 তারিখের পরে সব ছাত্র শিবির। প্রশাসনের মধ্যে তাই প্রশাসনে এত লোক যদি থাকতো, তা আওয়ামী লীগকে তাদের চাকরিতে রাখতো? আজকে জয়েন্ট ছেলে বলেন, আজকে পুলিশ প্রধান বলেন, নানান ভাবে নানান ধরনের ব্যাপারে কথা আসতেছে। এইগুলি যদি আওয়ামী লীগের মধ্যে হতো, সবাই জানতো যে এটা আমার, তারা রাখতো, তাদের দিত না। তারা সেখানে লুকিয়েছিল, কনফারেন্স তারা ছিল। এই জন্য নির্বাচনটা বানচাল করার জন্য একটা গোষ্ঠী তৎপর আছে, সেই জন্য তার ভ্রমণটা সবার থাকার জন্য। আসলে দেশের মানুষ একটা নির্বাচন চাই, এই কারণে দেশটাকে বাঁচাতে হবে। তো আমরা দীর্ঘদিন যদি অনির্বাচিত সরকার থাকে, দেশটাকে সামনের দিকে এগিয়ে যাবে বলেন? আগে জিডিপি কি আপনি উদ্যমী না নির্মুখামী? না, এই নির্বাচন যে চায় দেশের মানুষ এবং দলগুলো, সেটাও কিন্তু জামাত ইসলামী কিন্তু আজকে বলেছে যে তারাও নির্বাচন চায়, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের প্রসঙ্গ তারা সামনে এনেছে। এটা আমি সালাউদ্দিন আইয়ুবীর কাছে এটি নিয়ে যাব যে উনি যে অভিযোগ করছিলেন যে একটা মানে ষড়যন্ত্র শব্দটা এখানে বলা যাবে কিনা, যে জামাত ইসলাম নির্বাচন চায় না, মানে সেটারই কি প্রতিফলন যে একটা লেভেল প্লেইং ফিল্ড নেই এই ধরনের দাবি করা? তারা তো, হ্যাঁ, তারা যে কথা বলছে আপনি দেখেছেন। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রদল কারচুপি করেছে? একটা বিরতি নিয়ে এসে তারপরে আলোচনাটা করি। সালাউদ্দিন আইয়ুবীকে দিয়ে শুরু করতে চাই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করি। মাসুদ কামাল ভাই, একটি শিরোনাম নিয়ে একটু যদি আলোচনা করি, যে নির্বাচন কমিশন প্রস্তুত থাকতে বলেছে, রেডিও টেলিভিশনে সরাসরি নিশ্চয়ই ভোটের তফসিল আমরা এভাবেই ঘোষণা হতে দেখি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের শিডিউলটাও ঠিক করা হয়েছে। যখন এরকম একটা পরিস্থিতি, তখন আসলে শঙ্কা সন্দেহ এগুলো নিয়ে, বা লেভেল প্লেইং ফিল্ড নেই, কোনো দল বলছে ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? দেখেন, এখানে দুটো জিনিস। একটা জিনিস হলো কি, যে প্রথমত যারা নির্বাচনের জন্য দাঁড়াচ্ছে বলে মোটামুটি একটা ধারণা করা যায়, জামাতে তো তারা মোটামুটি বলেছে কাদেরকে, বিএনপিও মোটামুটি সবাইকে একটা সবুজ সংকেত দিয়েছেন। আমাদের এখানে হাবিব ভাইও আছেন, উনিও তো একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আছেন, মানে মাঠে আছেন, জনগণের কাছে যাচ্ছেন। তো এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু মোটামুটি নির্বাচনের জন্য এক ধরনের প্রস্তুতি আছে। তো প্রস্তুতি থাকার পরেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এই প্রশ্নটা হাবিব ভাইকে আমি জিজ্ঞাসা করি, আপনার সঙ্গে আলাপ জবাব দেবেন একটু করে। ওনাকে কত লোকে প্রতিদিন জিজ্ঞাসা করে, ওনাকে কিন্তু এই প্রশ্ন শুনতে হয়, ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? উনি বলেন হ্যাঁ হবে, কিছু একটা বলেন।
কিন্তু প্রশ্নটা তো ওনার কাছে আসে। এখানে আরেকজন আছেন আমাদের এই ভাই, ওনাকেও জিজ্ঞাসা করেন, ওনাকেও এই প্রশ্ন প্রতিদিন শুনতে হয়। যখনই যেখানে যান কেউ না কেউ ওনাকে জিজ্ঞাসা করেন যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে, অথচ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এ কথা কিন্তু কেউ বলে নাই। কেউ বলে নাই যে নির্বাচন হবে না, সরকার বলে নাই, ইলেকশন কমিশন বলে নাই, কেউ বলে নাই। কিন্তু মানুষের মধ্যে এই ধরনের একটা চিন্তা কাজ করে, এই ধরনের একটা সংশয় কাজ করে। কেন কাজ করে? এটা হলো বেসিক প্রশ্ন। কেন কাজ করে? যারা বলে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হচ্ছে, তাদের উপর মানুষের আস্থাটা অতটা নাই বলে এরকম হয়। এখন তাদের উপর মানুষের আস্থাটা চলে গেল কেন? এই যে দুইটা পলিটিক্যাল পার্টি, মানে জামাত এবং বিএনপি, তারা কি পাবলিককে বলছে যে তোমরা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখো না? বলছে? কেউ বলে নাই। কিন্তু ডক্টর ইউনূসের মতো এত ভাগ্যবান সরকার প্রধান এই দেশে এর আগে কখনো আসে নাই। কেন আসে নাই? উনি এমন একটা সরকারের প্রধান হয়েছেন যে সরকারকে দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দল নিঃশর্তভাবে সমর্থন দিয়ে গেছে গত 1.5 বছর ধরে। একদিনের জন্য জামাত কিন্তু সরকারকে বিরুদ্ধে বলে নাই যে এই সরকারকে চাই না। একদিনের জন্য বিএনপিও বলে নাই যে এই সরকারকে চাই না। তো এত সমর্থন পাওয়ার পরেও সেই সরকারের কথাবার্তার উপর মানুষের আস্থা নাই। কেন নাই? এটা তো একটা বিরাট প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের জবাব কারো কাছে নাই। এই প্রশ্নের জবাব খুঁজতে হলে ডক্টর ইউনূস সাহেবকে খুঁজতে হবে যে উনি কি এমন করলেন, কি এমন বলেন, উনি অথবা ওনার সহকর্মীরা কি এমন কথা বলেন যে কথার কারণে মানুষ ওনাদেরকে বিশ্বাস করে না। এটা কিন্তু একটা সরকারের জন্য বড় পরাজয় আমি মনে করি। না, নির্বাচন নিয়ে তো সরকার কখনো মানে অন্য কোনো ভিন্ন মত কিছু বলে নাই। আমি তো এটাই বললাম যে যখন সে মানে 5ই আগস্ট ভাষণ বলছে যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, এরপর থেকে সরকার যা যা কাজ করছে প্রত্যেকটা কাজ কিন্তু নির্বাচন হবে এইটার জন্যই হয়েছে। বললাম তো আপনি সরকারের কোনো একটা পদক্ষেপ থেকে বলতে পারবেন না যে সরকারের দিকে মনে হয় সরকার নির্বাচন চায় না, কেউ বলতে পারবে না। কিন্তু তারপরে এটা হচ্ছে কেন? মানুষের মানে প্রশ্ন জাগছে কেন? একটু জিজ্ঞাসা করেন দেখি ওনারা বলুক। জি, সালাউদ্দিন আইয়ুবী, মানে কেন এই প্রশ্ন মানুষ কেন আপনাদেরকে করে, সাধারণ মানুষ? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর আসার আগে একটা প্রশ্ন করছিলেন, সেই জায়গায় একটু কথা বলে নিই। নির্বাচনে আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এটা নিয়ে একটু প্রশ্ন ছিল আপনাদের। সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আজকে ইউনিয়নের সাথে সাক্ষাতের সময় বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, এবং একই সাথে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনিও বলেছেন নির্বাচন কমিশন থেকে বেরিয়ে। আজকে যে জনমত জরিপ হয়েছে, এই জরিপে আপনারা দেখেছেন সেখানেও কিন্তু এই একই প্রতিফলন হয়েছে জরিপে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কতটুকু সফল এ ব্যাপারে যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নে 60.2% ব্যক্তি বলেছেন যে আসলে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। 75% মানুষ মনে করে দুর্নীতি দমনে ব্যর্থ। গত নির্বাচনগুলোতে আমি দেখেছি, আমি নির্বাচনে 3টা নির্বাচনের টানা পর্যবেক্ষক ছিলাম। 3 নির্বাচনের পর্যবেক্ষণে স্পষ্ট একবারে আমার সামনে রেকর্ড সহ আমরা যখন পর্যবেক্ষকের দাখিল করেছি তখন দেখিয়েছি কিছু কিছু পুলিশ কর্মকর্তা, স্থানীয় কর্মকর্তা আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থাৎ দুর্নীতির মাধ্যমে এই নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করেছে। অর্থাৎ দুর্নীতি দমনে এই সরকার ব্যর্থতার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে আগামী নির্বাচনে দুর্নীতির সুযোগটা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা দিয়েই এটা প্রমাণিত হয় যে আসলে লেভেল প্লেইং ফিল্ডের যে কাজগুলো বেসিকলি করার কথা ছিল এখানে সরকার অনেকটাই ব্যর্থ। মানে এখন কি করবেন? আর 2 মাস পরে নির্বাচন, এখন কি আর কোনো উপায় আছে? আমি বলছি অস্ত্র উদ্ধারের আসলে সেরকম কোনো তোড়জোড়ি দেখা যাচ্ছে না। প্রবাসীদেরকে ভোটার করা হচ্ছে খুবই স্লোতগতি, খুবই জটিল একটা পদ্ধতি এখানে করা হয়েছে। এই কি করা হবে, কি করণীয় হবে এ নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ডেলিগেট গিয়েছিল নির্বাচন কমিশনে। সেখানে সুনির্দিষ্ট বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী বলেছে, অর্থাৎ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া, বিশেষ করে নির্বাচন কমিশন এটার কাজটা মানে খুব শীঘ্রই শুরু করা উচিত। কোন বিশেষ দলের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। এই কারণেই কি মানুষ এরকম প্রশ্ন করে? মানে এই কারণেই কি মানুষ প্রশ্ন করে? প্রশ্নের উত্তরে আরেকটা বিষয় আসছি, এগুলো আছে, আরেকটা প্রসঙ্গ আছে, এটা শেষ করি আমি। এখানে সমান সুযোগ সকল জনের জন্য প্রচার প্রচারণায় এখন নেই।
প্রশ্ন কেন করে এখানে কয়েকটা বিষয় কাজ করে। এক নম্বর হলো কি কারণ, কি ধরনের সুযোগ নেই, কি ধরনের সুযোগ নেই? সব দলের জন্য সমান সুযোগ মানে মানে আপনাদের জন্য কি সুযোগ আছে, অন্যদের জন্য সুযোগ নেই এরকম, মানে কাদের জন্য সুযোগ নেই? আচ্ছা ঠিক আছে, আপনি একটা উত্তরের মধ্যে আরেকটা ঢুকে গেলে আমাকে শেষ না করতে। মানে আপনি বলছিলেন যে সব দলের জন্য সমান সুযোগ নেই, সেই সব দল বলতে কারা? সব দলের জন্য সব জায়গায় সব সমান সুযোগ নেই। কোথাও কোথাও দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে, আবার অন্য কোথাও অন্য দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। এখনকার তাহলে তো সমান সমান হয়ে গেল, মানে তাহলে সমান হলো না। হ্যাঁ, এক জায়গায় আপনি সুযোগ পাচ্ছেন, এক জায়গায় হাবিব ভাইরা সুযোগ পাচ্ছে, সমান সমান। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গাজীপুর 4 কাপাসিয়া আসনের এমপি প্রার্থী। আচ্ছা, আমি এখন এখানে লড়াই করছি। এখানে আমার এখানে হয়তো বা সব দল সমান সুযোগ পাচ্ছে, কিন্তু অন্য একটা আসনে যে দেখেন পার্শ্ববর্তী আসনে জামাতকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এরপরের আসনে গিয়ে যাচ্ছে যে বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। এটার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ মানে এত দায়িত্ব রয়েছে এই ধরনের অভিযোগ আসলে ইয়া করা যাবে এরকমটা কি, এরকমটা তো কখনো হয়নি। বেশ কয়েক জায়গায় অভিযোগ আছে যে আমাদের হাবিব ভাই এখানে কয়েকদিন আগে। তাহলে আমি একটু প্রশ্নটা হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে আসি। হামলার ঘটনা ঘটছে কোথাও কোথাও নারীদেরকে নানা হাবিবুর রহমান হাবিব, মানে এই যে সংশয় শঙ্কা মানে প্রশ্ন করে মানুষ, আপনাকে কি আসলে প্রশ্ন করে যে নির্বাচন হবে কিনা? কারণ সরকার তো বলছে নির্বাচন কমিশন রেডি হচ্ছে, আপনারা রেডি হচ্ছেন, চারিদিকে আমরা দেখছি যে নির্বাচনী আমেজের মধ্যে ঢুকে গেছে দেশ। সেই জায়গায় এই প্রশ্নগুলো মানে করছে কেন মানুষ? হাবিবুর রহমান হাবিব। জি না, সংশয় ব্যাপারটা তো আমি আগেও বলেছি যে আপনি যে কথাটা বললেন যে নির্বাচন হবে, তো এই প্রশ্নটা কিন্তু করে। কেন করে? করার কারণ হলো যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে উল্লেখ করলাম। এটি বিএনপি তো প্রথম থেকে নির্বাচনের কথা বলে আসছে, এখনো বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। আমি একটু যে জোর দিয়েই বলি যে ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় কোনো কারণে, আমাদের এই সমস্ত যারা আমরা একসাথে আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট বিরোধী, তাদের মধ্যে অনেকের কারণে কোনো পক্ষের কারণে নির্বাচনটা যদি না হয় ফেব্রুয়ারিতে, এরপর ফেব্রুয়ারির পরে সরকার থাকবে না। এখন এই যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে তৈরি ধস নামতেছে, এখানে সেনাবাহিনী আর লাশ পাহারা দিবে না। সেনাবাহিনী এখানে ফ্যাক্টর, কিন্তু সেনাবাহিনী উঠে যায় তাহলে এই সরকার কিন্তু দেশ চালাতে পারবে না। আর সেনাবাহিনী আমার যতটুকু আমার মনে হয় এই লাশ আর পাহারা দিবে না। এখন নির্বাচনে করতে না পারে লাশ কেন তারা পাহারা দেবে? সরকার একদম তখন লাশে পড়ে, এখন তো সরকার আছে, সেটাতে নির্বাচন করতে না পারলে বন্ধু সরকার একটা লাশ, এই লাশকে সেনাবাহিনী পাহারা দেবে না। এই জন্য নির্বাচনটা হওয়া খুবই জরুরি। কে ক্ষমতায় যাবে সেটা বড় কথা না, দেশের মানুষ যাকে ভোট দিবে তাকে সমর্থন সেই তো ক্ষমতায় যাবে। আমরা একটা নির্বাচন চাই। আমার মনে আছে যে 2008 সালেও এরকম একটা সামরিক আইন প্রত্যাহার না হলে, সেরকম আশা আমরা একটা জরুরি আইন প্রত্যাহার না হলে বিএনপি নির্বাচন যাবে না। প্রত্যাহার নির্বাচন গেল, বিএনপি জেনে শুনে নির্বাচনটা গেল, জানতো যে নির্বাচন সরকার প্রস্তাব দিয়েছিল ম্যাডামের কাছে, ম্যাডাম রাজি হননি। তারপরে তো আওয়ামী লীগের সাথে কথা বললেন, ম্যাডাম জানতেন যে নির্বাচনে জিততে দিবে না। তারপরে উনি 29শে ডিসেম্বর নির্বাচনে গেলেন, দেশটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। সেটাই আমার বারবার বলছি যে দেশটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, জনগণ তাকে ভোটটা দিবে না। সালাউদ্দিন আইয়ুবী বলছিলেন যে সব দল সমান সুযোগ সব জায়গায় পাচ্ছে না। এখানে সব দল সব জায়গায় শোনেন, এখানে দল হলো সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে দল হলো জামাত, এমপি, এনসিপি। আর যারা আছে তারা নূর বা অন্য যারা আছে তারা ওরকম টুকিটাকি চলমনে আছে, তারা দলীয় সরকার ক্ষমতায় যে সুবিধাটুকু পেত না, এখন তার চেয়ে বেশি পাচ্ছে এইটুকু। মানে বিএনপি কি সমান সুযোগ পাচ্ছে সব জায়গায়? না, বিএনপি তো সব জায়গায় তো সমান সুযোগ, তো বিএনপি তো কোনো ক্লেম করে না, আপনি তো ক্লেম করছে না। আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথাও তো আমরা ক্লেম করছি না, যদি আমরা জানি যেখানে জামাত ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্র দলের বিরুদ্ধে তো অভিযোগ আসে নাই যে ভোট কারচুপি করতেছে, আমি ভোটটা দিতে পারি নাই, একজন ভোট দিয়ে গেছে, এসব জায়গায় কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই। হ্যাঁ, জিতে গেছে তারা নানান কৌশল অবলম্বন করে, শিবিরের নামে তো প্যানেল দেয়নি, তারা বিভিন্ন যৌথ প্যানেল এই সময় দিয়ে যা করেছে। এখন ভোটের মাসে কারচুপি করলে কারা করবে? কারচুপি করতে পারলে এখন পেশি শক্তি, অস্ত্র বাজারের শক্তি আমাদের বেশি আছে, তারা করতে ইতিমধ্যে তারা অস্ত্র প্রদর্শন করতেছে।
আমার এখানে 2বার অস্ত্র প্রদর্শন করলো, নির্বাচন এলাকায় আগুনে একবার করলো, গুলি টুলি করলো, আমার লোকদেরকে মারলো চলো। এবার আবার ঈশ্বরদের দেখছেন কয়েকদিন আগে কিভাবে অস্ত্র দিয়ে গুলি করলো, গুলি করে আবার গাড়িটা ভেঙে চলে আসে, জনরোষ তার পতিত হয়ে সেখানে পালিয়ে এসেছে। এবং তারা বিকেলবেলা রাত্রিবেলা অস্ত্র নিয়ে একদম অপকাশে আরামসে নিয়ে তরবারি নিয়ে বড় বড় সুরা নিয়ে তারা সারা সুতরাং মহড়া দিল। যে এটা খুব আলোচিত ছিল, আলোচিত ছিল যে এটা কোন দলের, এটা তারা যেখানেই তাদের একটু শক্তি আছে, হ্যাঁ, দলের পরিচয় নিয়ে পরে এটা খুবই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল কয়েকদিন। জি, একটা চিরাং বিশ্ববিদ্যালয় তখন রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার সাথে এসব ক্ষমতা চিরাং বিশ্ববিদ্যালয় 10 বছরের মতো প্রায় দখল করে রেখেছিল। কোনো প্রকারের ছাত্র সংগঠনকে মিছিল মিটিং কিছু করতে দিত না। আমি যখন ছাত্রকে প্রেসিডেন্ট হলাম তখন আমি চিরাং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম দিলাম। সেই সময় শেখ হাসিনা, আব্দুল মান্নান, সুলতান মনসুর, আমরা 4-5 বছর ওখানে তো আওয়ামী লীগও তখন সাহস করে নেই ওখানে, আমি শুধু আমার শহরে প্রোগ্রাম করেছিলাম। আসবো আপনার কাছে আবার, শক্তিশালী আপনার কাছে আবার মাসুদ কামাল ভাই আজকে প্রেস সেক্রেটারি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন দলগুলোর অনৈক্য যেন সংঘাতে রূপ না নেয়। মানে নির্বাচনকে ঘিরে জামাত ইসলাম যেরকম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছে, তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র ইত্যাদি নানান জায়গায়, সেই জায়গায় আবার আনিসুল ইসলাম মাহমুদ আজকে বলেছেন যে আসন্ন নির্বাচন মব কালচারের নির্বাচন হতে পারে। মানে সেই জায়গায় আসলে সিকিউরিটি তো একটা বিরাট কনসার্ন মনে হচ্ছে এই নির্বাচনে, কি দেখেন? হ্যাঁ, এটা আমি মনে করি একটা বড় কনসার্ন হবে সিকিউরিটি নিয়ে। দেখেন, আজকে আমরা যে একটু আগে যে জরিপটার কথা বলা হলো, যে প্রথম আলো যে জরিপটা, সেখানে যে সমস্ত ক্ষেত্রে সরকার মানে ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে ওই জরিপে বলা হয়েছে, তার মধ্যে একটা কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি। সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে পারেনি, এবং তারও চেয়ে ভয়ঙ্কর কথা হলো তারা ভালো করার চেষ্টাও করেনি। আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় পুলিশ, র্যাব, তাই তো বোঝায়। এদের জন্য সরকার গত কয়েক মাসে, যে 13-14 মাস 15 মাস প্রায় হয়ে গেল, এই সময়ে সরকার কাজের মধ্যে কাজে একটা আকাম করছে, সেটা হলো পোশাক পরিবর্তন করছে। এবং এই পোশাক পরিবর্তন নিয়েও কিন্তু ঝামেলা হয়েছে, যে কারেক্ট টেন্ডার দিচ্ছে, কে তৈরি করছে, ওটা নিয়ে আবার শুনলাম যে আরেক ঝামেলা হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে ওই টেন্ডারটা দেওয়ার জন্য এইটা করছে তারা। পোশাক পরিবর্তনে কি পুলিশের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, র্যাবের চরিত্র পরিবর্তন, এটা কোনো কাজের কাজ, এটা কোনো কাজ ছিল? মানে বোঝাই যাচ্ছে যে নিয়তটাই খারাপ। নিয়তটাই হলো এটা করে নিয়ে কিছু চুরি চামারির ব্যবস্থা করি, আমার এক আত্মীয়কে টেন্ডার দেয়, অমুককে দেয়, তমুককে দেয়, করে নিয়ে ওখান থেকে কিছু হবে। অলরেডি তো এটা হাও করলে আগে গেছে, কিন্তু কাজের মধ্যে কাজ এটাই করছে, আর কোনো কাজ তারা করে নাই। এদেরকে মনোবল যে ফিরে আনতে হবে, এই চেষ্টাটা সরকারের কখনো আপনি লক্ষ্য করছেন? কেউ লক্ষ্য করছে? কেউ লক্ষ্য করে নাই। তো অটোমেটিক হবে? অটোমেটিক হবে না। তাদেরও তো কিছু বক্তব্য আছে, পুলিশের কিছু বক্তব্য আছে, র্যাবের কিছু বক্তব্য আছে, আপনার তো শুনতে হবে। শুনছেন আপনি একবারও? কেউ এটাকে কেউ কি বলতে চায় তারা? শুনেন নাই আপনারা। বরঞ্চ আপনি পুলিশের বিকল্প হিসাবে মবকে দাঁড় করাইছেন। আপনি পুলিশ দিয়ে কাউকে ভয় দেখেন নাই, মব দিয়ে মানুষকে ভয় দেখাইছেন। এটা নিয়ে সরকার এই কাজটা করছে। এখন আপনি বলতেছেন আগামী নির্বাচনে মব থাকবে কিনা? অবধারিতভাবে থাকবে রে ভাই। আপনি মব ফিরাবেন কি দিয়া? কি দিয়ে মব ফিরাবেন আপনি? পুলিশকে মব ফিরাবে? আমি তো মবের শিকার হচ্ছি। হ্যাঁ, কোন রাজনৈতিক নেতা দেখা যাচ্ছে যে তার এলাকায় গিয়ে এরকম শিকার হচ্ছেন, নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এগুলো হতেই থাকবে। শুনেন, এখানে আবার কি, শোনেন, একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এটা বড় আন্দোলন হয়েছে, কিন্তু একটা সরকারকে আপনি দেশ ছাড়া করছেন, এটা তো স্বাভাবিক রে ভাই। তাদের অপকর্মের জন্য, আকাম কুকামের জন্য করছেন। তো এখন ওই সরকারের যারা বেনিফিশিয়ারি ছিল, আমি সমর্থক কথাটা বললাম না, আমি বেনিফিশিয়ারি বলি, ওই সরকারে যারা সুবিধাভোগী ছিল তাদের সংখ্যাটা কিন্তু তাও কিন্তু একদম কম না। তো তারা কি করবে? তারা যখন চুপচাপ বসে আছে, যেই দেখবে এক জায়গায় মব হচ্ছে, তারা উস্কানি দিয়ে দেবে, ঠিক আছে তোমার চালাও, যা লাগে টাকা পয়সা আমি দিমুনি। হবে রে ভাই, এগুলো হতেই থাকবে। কাজে আপনি যদি মনে করেন আমি সবাইকে ধরে নিয়ে জেলে ঢুকাই দেবো, তাহলে পারবেন না। আপনাকে এদেরকে নিয়ে বসা দরকার ছিল, এদের মধ্যে অনুশোচনাটা তৈরি করা দরকার ছিল। আর অবস্থাটা প্রায় কিন্তু দেখবেন বলে যে আওয়ামী লীগ তো অনুশোচনা করলো না, কিন্তু অনুশোচনা করার কোনো চান্স দিয়েছেন আপনি? এখন অনুশোচনা করতে গেলে তো মার খাইতে হয়, তাহলে তারা অনুশোচনা করে না। আপনি তাদের সেই সুযোগটা দেবেন, বরং তাদের প্রতি আপনি আপনার সহানুভূতিশীল হবেন। হয়েছেন? হন নাই তো। আওয়ামী লীগ আমলে বলতাম
যে বাংলাদেশে বিএনপির এমন কোনো উপজেলা পাওয়া যাবে না যার কমিটি যারা কমিটিতে আছে তাদের এক একজনের নামে একাধিক মামলা নাই, পাওয়া যাবে না। আওয়ামী লীগ শত শত মামলা হয়েছে। আচ্ছা, কমিটি বাদ দেন, যারা সমর্থক তারাও মামলায় কিন্তু আক্রান্ত হয়েছে। কত বছরে? 15 বছরে। আর এখন যাই দেখেন তো আওয়ামী লীগের কেউ বাকি আছে কিনা, মামলা সবার নামে হচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? আপনি যদি ওই আগের কাজটাই আবার রিপিট করেন তাহলে ও তো খারাপ ছিল, তাহলে আপনি ভালো হলেন কিভাবে? আপনি কিভাবে ভালো হইলেন? আপনি বলবেন তারা স্বৈরাচারের দোষর ছিল, ওকে দোষর ছিল। তাহলে স্বৈরাচারের দোষর থাকতে গেলে তার কি শাস্তি এটা নির্ধারণ করেন, করে তাদেরকে বিচারের আওতায় আনেন। কিন্তু আপনারা কি করছেন? আপনারা বলতে কারা আমি যাই না, কিন্তু এটা আমি বিএনপিকে বলতেছি না, জামাতকে বলতেছি না, আমি গভর্নমেন্টকে বলতেছি। আপনারা কি করতেছেন? আমি মিরপুরে একটা নাকি হত্যা প্রচেষ্টা হয়েছে, সেই হত্যা প্রচেষ্টায় 40 জন শিল্পীকে আপনারা করছেন, আসামি করছেন। 40 জন আর্টিস্ট, বিভিন্ন রকম আর্টিস্ট, সিনেমা করে, নাটক করে, 40 জনকে আপনি করেন। 40 জন মিলে গিয়ে একজনকে পায়গুলি করছে, ওগুলো তো কিছু তাদের চিকিৎসা হয়ে গেছে। চিন্তা করেছে হত্যার চেষ্টা, হত্যা চেষ্টার মামলা হয়েছে। হত্যা চেষ্টার জন্য আপনি 40 জন, ওখানে ওই মামলায় আসামি হলে 180 জন, 90 জন এরকম। অনেকে দেশ থেকে পলাই গেছে ওই মামলার জন্য। কি করবে? কি করবে? তো এখন এইগুলি তো বুঝতে হবে, এগুলি পিছনে অন্য ধান্দা কাজ করে। যে এটার মধ্যে মনে হলো বোধ আছে, ওই যে এশিয়াটিকের বোধ হয় ইরেশ জাকের, তার নামে মামলা। তো ভাই এই লোকটা প্রতিষ্ঠানে তো কয়েক হাজার লোক চাকরি করে, ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি ফ্রিজ করে দিয়েছেন কেন ভাই? তো এইগুলোর জন্য কি? প্রতিহিংসা রাজনীতি এই দেশ থেকে দূর করতে হবে। জাতিকে যদি আপনি ভাগ করে দেন, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ জাতিকে ভাগ করে নাই। মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে জামাতকে কর্নার করতে 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 জামাত তো অফিস খুলতে পারতো না, অফিস খুলতে পারতো না। বিএনপির যিনি প্রধান ভদ্রলোক মারা গেছেন, জিয়াউর রহমান সাহেব, ওনাকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে শেখ মুজিব নিজে থেকে বীরত্ব খেতাব দিচ্ছেন, তারে কয় সে নাকি আইএসএর অ্যাসেট। বলেন এটা কোনো কথা? বলছে তো। এইগুলি বইলা এদেরকে কর্নার করছে, দেশটাকে 2 ভাগ করছে। এখন আপনারা তো অন্য জিনিস, আপনারা তো আওয়ামী লীগ না। তা আপনারা কি করবেন? আপনারা কি সেই কাজই করবেন? সেই কাজই হচ্ছে এখন সেই কাজই হচ্ছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই। ওনারা আছেন এখানে, হাবিব ভাই আছেন, আবিব ভাই আছেন, ওনারা তো নেতা মানুষ, ওনারা তো পলিটিক্সটা এখন নিয়ন্ত্রণ করেছে। ওনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই দেশটাকে ঐক্যবদ্ধ করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন, তাহলে দেশ উন্নত হবে না। অনুন্নত দেশের নেতা হয়ে কোনো লাভ নাই, উন্নত হওয়ার চেষ্টা করেন। উন্নত দেশের বিরোধী নেতা হওয়া লাভ আছে, লাভ আছে, হ্যাঁ, সম্মান আছে। আমি একটা বিরতি নেব। বিরতির আগে ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন আইয়ুবী এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে। তখন আমরা প্রথম আলোর জরিপটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সঙ্গে পাবো আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা বিরতির আগে যে খবরটির কথা বলছিলাম, দৈনিক প্রথম আলো একটি জরিপ করেছে। জরিপের সংস্কার নিয়ে সন্তুষ্ট ৪১% মানুষ, অসন্তুষ্ট 37%, এবং বেশি মানুষ মনে করেন সংস্কারে আরও সফল না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারই দায়ী। এটা শিরোনাম। এটা নিয়ে একটু কথা বলবো। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই যে জরিপটা নিশ্চয়ই আপনি খুব নিবিড়ভাবে দেখেছেন। জরিপে বলা হচ্ছে যে সংস্কারে আরও সফল না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। আপনি আসলে এই জরিপের যে ফলাফলগুলো এসেছে সেগুলোকে কিভাবে বিশ্লেষণ করেন রাজনৈতিকভাবে? জি, ধন্যবাদ আপনাকে। জরিপের মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা মনে হলো সেটি হচ্ছে যে রাষ্ট্রের যে একটা পরিবর্তন প্রয়োজন এবং সংস্কার বিষয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা এলিট ক্লাসের মধ্যে না থেকে এটা মাস পর্যায়ে ছড়িয়ে পড়েছে, এই ধরনের একটা ইঙ্গিত এই জরিপ থেকে পাওয়া যাচ্ছে। আর ব্যর্থতার যে বিষয়টি বলছেন, যে মূলত কে ব্যর্থ সংস্কার প্রক্রিয়াটি ঠিক মতো না করার জন্য, সেটা অধিকাংশ জনগণ দায়ী করেছেন যে গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক যে সরকারটি আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে দায়ী করেছেন। তো সেটিও এই সরকারকে দায়ী করার পেছনে জনগণের একটা সাদামাটা মানসিকতা এখানে যে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টটি অনেক তার লেজিটিমেসি থাকার পরেও
গভর্নমেন্টটি কম্পারেটিভলি একটি দুর্বল গভর্নমেন্ট হিসাবে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে, এবং অনেক কাজ, বিশেষ করে সংস্কারের যে ব্যাপারটা, সাধারণ মানুষ আসলে দেখতে চায় যে দ্রুত কোন কাজটা হচ্ছে, কাগজে কলমে পড়ে আছে এই ধরনের বিষয়টার জনগণের কাছে খুব একটা কোনো গুরুত্ব নাই। তো সাধারণভাবে মানুষ মনে করছে যে দীর্ঘদিনের যে ভোগান্তিটা ছিল গত 17 বছর, বিশেষ করে পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা, এই জায়গাটাতে খুব বড় ধরনের একটা পরিবর্তন জনগণ লক্ষ্য করেনি। তো সেই প্রেক্ষাপট থেকেই আমার ধারণা জনগণ বলছে যে সংস্কার কাজটি গভর্নমেন্ট করতে পারছে না, এবং এটা পুলিশ এবং প্রশাসন ব্যবস্থার যে সেই পূর্ববর্তী অবস্থার যে জনগণ দেখতে পাচ্ছে, সেখান থেকে উদ্ভূত হয়েছে তাদের এই মতামত। তো জনগণের এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত একটা মন মানসিকতা এই জরিপের মধ্যে ফুটে উঠেছে। যেমন ধরেন আপনি পুলিশ অনেকটা একবারে ডিস্ট্রাকশন হয়েছে পুলিশে একটা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। এই ডিস্ট্রাকশনের পর পুলিশকে খুব যত দ্রুত গতিতে গভর্নমেন্টের এটা রিফর্ম করা দরকার ছিল, সেই কাজটি কিন্তু গভর্নমেন্ট সঠিকভাবে করতে পারেনি। কারণ পুলিশটা সংস্কার করার জন্য তো আপনার সংবিধান সংশোধন অথবা আপনার ঐক্যমত্য কমিশনে বড় ধরনের কোনো ঐক্যমত বা ইত্যাদি ইত্যাদি কোনো জটিল বিষয় এখানে নিহিত ছিল না। স্বাভাবিকভাবে গভর্নমেন্টের কতগুলো সিদ্ধান্তের মাধ্যমেই অন্তত পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা, বিশেষ করে আমলাতন্ত্র, এই জায়গাগুলোতে বড় ধরনের একটা সংস্কার কার্যক্রম জনগণের প্রত্যাশা ছিল। এই জরিপ থেকে সেটা মনে হচ্ছে, এবং এই দুটো জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে জনগণ এরকম ধারণা করছে যে সরকার সংস্কার করতে পারলো না, এবং সেই কারণেই আমার ধারণা তারা সরকারকেই দায়ী করছে যে সরকার এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। মাসুদ কামাল ভাই, এখানে জরিপের মধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে 22% মনে করে যে জাতীয় নাগরিক পার্টিকে, এবং 20.7 মানে প্রায় 21% বিএনপিকে, এবং 7% জামায়াতে ইসলামীকে সংস্কারে প্রতিবন্ধকতার জন্য দায়ী করছে। জাতীয় নাগরিক পার্টি তো এই সংস্কার যে আন্দোলন বা সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটার একটা বড় স্টেক হোল্ডার। তারা তাদের আকাঙ্ক্ষা চাওয়া সেটার সেই জায়গায় প্রতিবন্ধক মনে করছে তাদেরকেই সবচেয়ে বেশি। শুনেন, প্রথমত এই জরিপটা পছন্দই হয়নি। আগে মূল পয়েন্টে আসি। ওই জরিপটা কে করছে? জরিপটা প্রতিষ্ঠানের কি নাম বলেন? আপনাকে আমি বললাম না, আপনি জরিপটা কিন্তু নিউজ করেছেন, আপনি এখন বলতে পারবেন না। আপনাকে পড়ে বলতে হবে। এটা প্রথম আলোর উদ্যোগে করে। আচ্ছা, কে করছে জরিপটা? জরিপটা করছে কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। কিমেকার্স কনসাল্টিং লিমিটেড, এটা কে ভাই? নাম জীবনে শুনছেন? শুনেন নাই। এটা হলো কি একটা বললে প্রথম আলো তো আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা মন খারাপ করবে, কিন্তু তারা তো বলছে যে এটা এই জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা 99%। পুরো পৃথিবীর কোনদিন শুনছেন যে গোয়ালা তার দইকে টক বলে? জীবনে কোনদিন শুনছেন যে গোয়ালা বলছে আমার দইটা টক হবো? তো ওরা বলবে এটা। তো এই যে কিমেকার যে প্রতিষ্ঠানটা, আপনি আমাকে এই কথাটা বলেন ভাই, এই প্রতিষ্ঠানটা কে? তারা সর্বসাকুল্যে 1,500 লোককে রিচ করতে পারে। 1300 সামথিং। আচ্ছা, ফার্স্ট ক্লাস। প্রথম আলো এত বড় একটা প্রতিষ্ঠান, এই জরিপ তো প্রথম আলো নিজেই করতে পারতো। প্রথম আলোর 64টা জেলায় তার প্রতিনিধি আছে, অনেক উপজেলাতেও আছে, এবং এই স্যাম্পল যাদেরকে নিয়েছে তারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারে। আমি আপনাকে বলি, শুনেন, প্রথম আলোর নিজস্ব 64টা জেলায় তার প্রতিনিধি আছে। তাদের যদি বলা হয়তো তোমরা এই 15 দিন সময় নিয়ে এই প্রশ্নপত্রগুলি নিয়ে তোমরা 500 জনকে প্রত্যেকে রিচ করো, এবং অনেক উপজেলায় যাদের লোক আছে, তবে সেগুলো আমাদের কাছে পাঠাও। যদি 64 জেলার লোক, যদি 64টির প্রতিনিধি যদি 500 লোকের কাছ থেকে বক্তব্য নিয়ে আসতে পারতো, তাহলে 32,000 স্যাম্পল হতো এখানে, 32,000 হইতো। আর এরা করছে কাদেরকে দিয়ে? কিছুই না ভাই, একটা বড় বাজেট এখানে তারা খরচ করছে। প্রথম আলো অনেক ইনকাম, কোনো সমস্যা নাই, এই বাজেটটা খরচ করছে এক জায়গায় করছে। ওরা বলবে আমার টাকা আমি খরচ করছি, তোর কি? আমার কিছু না, ওনার টাকা ওনারা খরচ করছে, আমার কিছু করার নাই। আমি বলতেও চাই না, কিন্তু এইভাবে হিসাব। জরিপটা আমি বলি আপনাকে, জরিপটা হলো গিয়া প্রথম আলো সবসময় কিন্তু এই সরকারের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক। প্রথম আলো একটা পাওয়ারফুল পত্রিকা, কিন্তু মাথায় রাখবেন, এই প্রথম আলোর বিরুদ্ধে হাসিনা সরকার জিহাদ ঘোষণা করছিল।
একটা প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলছে আমি 2টা পত্রিকা পড়ি না। কোন 2টা পত্রিকা? আমার অফিসে 2টা পত্রিকা কেউ দেয় না, এই 2টা পত্রিকা পড়ে না, এই প্রথম আলো এবং ডেইলি স্টার। এদের সংবাদদাতারা প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্সে থাকতে পারতো না। জিহাদ ঘোষণা করছিল না, যুদ্ধ ঘোষণা করছিল। এই যুদ্ধে কিন্তু শেখ হাসিনা জিতে নাই, প্রথম আলো গ্রুপে জিতছে। তার মানে প্রথম আলো কত পাওয়ারফুল ভাবেন আপনি জিনিসটা। সেই পাওয়ারফুল প্রতিষ্ঠান একটা জরিপ করছে ভাই। জরিপটা হয়েছে, আমি খালি একটা কথা বলি, সিম্পল, আমি আপনাকে একটা খালি উদাহরণ দিই। ওনারা বলছে যে এই সরকারের উপর, এই অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট, একটা প্রশ্ন আছে। সেখানে অত্যন্ত সন্তুষ্ট বলছে 5.2%, কিছুটা সন্তুষ্ট বলছে 49.3%, সন্তুষ্ট না অসন্তুষ্ট না বলেছে 23.1%, কিছুটা অসন্তুষ্ট বলেছে 18.9%, এবং অত্যন্ত অসন্তুষ্ট এটা বলেছে 3.6%। ঠিক ফার্স্ট ক্লাস। আপনি যারা আওয়ামী লীগ করতো এই দেশে, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আমি ধরে নিচ্ছি লোকগুলি সব খারাপ, হাইপোথেটিক্যালি ধরলাম, যারা আওয়ামী লীগ করতো তারাও খারাপ, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী তারাও খারাপ, এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারাও খারাপ। খারাপ তো আচ্ছা, ভালো কথা। সেই খারাপ লোকের সংখ্যা কত? সেই খারাপ লোকের সংখ্যাটা কত? আওয়ামী লীগের যারা সবচেয়ে বড় অপছন্দ করে, আওয়ামী লীগের শত্রু যারা, তারাও বলে যে আওয়ামী লীগের ভোট আছে মিনিমাম 30%। ধরলাম আরো কমে গেছে গত 15 বছরে, এর মধ্যে বাড়ছে শুনছি, যাই হোক ধরেন কমছে বাড়ছে, মিনিমাম 20%। তাহলে আওয়ামী লীগের যে কোনো একজনকে জিজ্ঞাসা করেন তুমি কি সরকারের উপর সন্তুষ্ট, অসন্তুষ্ট নাকি অত্যন্ত অসন্তুষ্ট, সবাই বলবে অত্যন্ত অসন্তুষ্ট। এই সরকারের উপর আওয়ামী লীগের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ তাদেরকে ভাই ক্ষমতা এত আরামে আসিল, টাকা পয়সা লুটপাট করতো, ক্ষমতা প্রয়োগ করতো, ওইখান থেকে সরে গেছে এই সরকারের কারণে। তাহলে তারা এদের উপর সন্তুষ্ট হবে? হবে না। অত্যন্ত অসন্তুষ্ট কত? 3.6%। কেমনি হলো ভাই? 33% হওয়ার কথা, মানে কেবল 3.6% লোক আওয়ামী লীগের। তার মানে এই জরিপটার মধ্যে হয় তারা আওয়ামী লীগের লোককে বাদ দিছে, অথবা তারা সরকারকে বোঝাতে চাইছে আপনারা খুব জনপ্রিয় না। কিন্তু এরকম একটা সময় আওয়ামী লীগের লোকজন তো ভোটেই আসবে না, মানে এই ধরনের জরিপেই আসবে না। সে তো বলবে না, যে না ভাই আমাকে এগুলো জিজ্ঞেস করে। কিভাবে বলে যে এটা আপনার গ্রহণযোগ্যতা অত %? ওই লোকগুলো এই দেশের নাগরিক না, ওরা এই দেশের ভোটার না? ভোটার তো ভাই। আপনি তাদের কাছে, আপনি যখন কারোর কাছে যাবেন প্রশ্ন নিয়ে, তখন কি তার দলীয় পরিচয় দেখে যাবেন না? তাহলে হলো না কিছু। এত বড় প্রতিষ্ঠান প্রথম আলোর কাছ থেকে আমি এরকম একটা মানে আপনার মানে জোরাতালি মার্কার জরিপ আমি আশা করি নাই। এই জরিপ ভাই আমার কাছে মনে হচ্ছে জোরাতালি মার্কার জরিপ, এবং ওনারা কিন্তু ব্যাপক প্রচার করতেছেন, ব্যাপক প্রচার করতেছেন। ওনাদের প্রথম আলোতে আপনি অনলাইনে যান, যে ক্লিক করে দেখবেন এনে তাদের 7-8টা নিউজ আছে। আবার যারা মন্তব্য করছে তারা আবার তাদেরই লোক, তাদেরই লোক আবার বিশ্লেষণ করতেছে। বিশ্লেষণ আমাদের করাক না, ওটা তারা ধারণ করতে পারবে। আমি করে যে বিশ্লেষণ, আপনি বিশ্লেষণ করেই দিলেন, এটা ধারণ করতে পারবে? কই লাভ নাই রে ভাই। জি, একটা মন্তব্য নেই অধ্যাপক সওদাগর, একটা মন্তব্য নেব আপনার। মাসুদ কামাল ভাই যেভাবে ব্যাখ্যা করলেন। জি, আসলে এই ধরনের এটা একটা কোয়ান্টিটেটিভ একটা সার্ভে করা হয়েছে। তো সার্ভের যে মেথোডোলজি, মূলত আমার সহ আলোচক ওই বিষয়টা নিয়ে কথা বললেন। আসলে যে কোনো সার্ভের আপনার মেথোডোলজি নিয়ে, যে কোনো সার্ভের মেথোডোলজি নিয়ে এভাবে সমালোচনা করা যেতে পারে, কথা বলা যেতে পারে, এটি ভ্যালিড। এবং এটিকে প্রমাণ করার জন্য তাদের যে সংস্থাটি জরিপ করেছে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন রয়েছে। এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আপনি যে যেমন তারা বলেছে যে আমরা একটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে এই সার্ভেটা করেছি। এখন আমি বলতে পারি যে না, এটা র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে করা হয়নি। এইভাবে প্রশ্ন তোলা যাবে, কিন্তু এটাকে উত্তর দেওয়ার জন্য একমাত্র লাগবে হচ্ছে যারা জরিপটা পরিচালনা করেছে তাদেরকে এটাকে ডিফেন্ড করতে হবে। এই জন্য এই ধরনের সার্ভে যখন করা হয়, সার্ভে করার পরে কিন্তু একটা পাবলিক সেমিনার দিতে হয়, ওপেন সেমিনার। সে ওপেন সেমিনারে অনেক গবেষক, এই যে স্যাম্পল সাইজ সেখানে তাকে 5টা নগরে ওপেন কোশ্চেন করে ওপেন ডিসকাশন হয়। ডিসকাশন হওয়ার পরে তারপরে কিন্তু এই জিনিসটাকে পাবলিক করা হয়, এবং সেখানে ত্রুটি বিচ্যুতিগুলো কিন্তু ধরা হয়। সার্ভের আগে করা হয়,
মাঝখানে করা হয়, সার্ভেটা শেষ করার পরে করা হয়, এইভাবে জিনিসটাকে পারফেকশন নিয়ে আসা হয়। জি। তো আমরা এটা জানি না যে সংস্থাটি এই কাজটা করেছে তারা এটা করেছে কিনা, এটা আমরা এখনো জানি না। তবে আমার সমালোচকের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অবশ্যই ওই সংস্থার কাছে এই প্রশ্নটি করতে হবে। জি, তার মানে তাহলে প্রশ্নগুলো আমরা ভ্যালিড, এটার প্রশ্নগুলো authenticity ভ্যালিড। সম্পর্কে আমরা clear হতে পারবো। মাসুদ কামাল ভাই যে প্রশ্নগুলো তুলেছেন এগুলো ভ্যালিড। জি, অনেক 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 ধন্যবাদ। আমি তো বললাম যে কোনো সার্ভের মেথোডোলজি নিয়ে এটা কোশ্চেন করা যেতে পারে, এবং ওপেন সেমিনার যদি না হয় তাহলে সেই কোশ্চেনটা আরো বেশি শক্তিশালী হয়। জি জি, অনেক ধন্যবাদ অধ্যাপক মেজবাউল আজম সওদাগর যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক, এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে একটি খুবই হৃদয় বিদারক ঘটনা এবং সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব। মোহাম্মদপুরে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কাজের মেয়ে সে তাদের হত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। এটা নিয়ে একটু কথা বলবো, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। বিরতির আগে যে খবরটি নিয়ে বলছিলাম, খবরটি সবগুলো সংবাদ মাধ্যমে এই খবরটি খুব গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করতে চাই এই মুহূর্তে। মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাকে একটু যুক্ত করে নেব। আইনজীবী, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। মাসুদ কামাল ভাই, আপনার একটু মন্তব্য দিয়ে শুরু করি। এটা এর আগেও আমরা দেখেছি, কিন্তু এটা একেবারেই গৃহকর্মী সকালবেলায় হত্যা করে বের হয়ে চলে গেছে, এরকম সিসিটিভিতে দেখা গেছে। পুলিশ ধারণা করছে সেই হত্যা করেছে, প্রাথমিক ধারণা। এর বাইরে একটা প্রতিবেদন, সেটা ১৩ মাসে ১৬০ জন নিহত, বিএনপির কোন্দলে ৮৫ জন, HRSS এর প্রতিবেদন, প্রথম আলো করেছে এটা। সঙ্গে উল্লেখযোগ্য সহিংসতার কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২১ সালে ৪৬০টি ঘটনায় ৮২ জন, ২২ সালে ৯২ জন, ২৩ সালে ৯৬ জন, আর গত ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা ১৬০ জন। সেটা যে কোনো আঙ্গিকেই যদি আমি ৯৬কেও ২ ভাগ করি, তাও প্রায় দ্বিগুণ এই বছরটায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আমরা এরই মধ্যে একটা আশঙ্কা আলোচনা করেছিলাম। জি, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতি হয়েছে, তাই না? আমাদের একটা জিনিস কি জানেন, মানুষের মধ্যে সাধারণত একটা ধারণা ছিল যে আইন আগে যেমন ছিল আর কি, আইন শৃঙ্খলা নিয়ে কোনো ঝামেলা হলে পুলিশ যে সবসময় সে সমাধান করতে পারতো, পুলিশের মধ্যেও যে ঝামেলা ছিল না, অথবা পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলে যে আবার নিজের ঝামেলায় পড়তে হতো, এই ধরনের ভীতিও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ছিল দীর্ঘদিন ধরে। পুলিশের কিন্তু মানুষ অত ভরসা করে না, এটা কিন্তু ঠিক। আপনি একটা কথা ভাবেন তো, আপনি এত বছর বয়স হয়েছে, পুলিশের কাছে জীবনে কতবার গেছেন? জান নাই কিন্তু, গোনা যাবে থানায় কিন্তু আপনি জান নাই কখনো। কারণ হারিয়ে টারিয়ে গেলে কোনো কিছু পাসপোর্টের এটা পুলিশকে মানে আমরা কিন্তু খুব যেটা ভরসার জায়গা মনে করি তা না, কিন্তু মনে না করলেও যারা অপরাধী তারা তো পুলিশকে ভয় পায় রে ভাই। তারা তো ভাবে যে আমি অপরাধ করছি, ধরা পড়লে কিন্তু আমি শেষ। এখন যদি সে বুঝে যে ধরা পড়লে আমি শেষ না, তাহলে তারা অপরাধটা করার একটা সাহস পায়। ঘটনাটা এখানে ঘটে। তো পুলিশ আমাদের দেশের এখন যেটা আছে, এদেরকে মনোবল ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে যায় নাই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কাজে পুলিশ নিষ্পৃহ থাকে, কথা বলে না। কারণ পুলিশের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভটার কথা কেউ কখনো জানতে চায় নাই। মানে আপনি বলেন, পুলিশ বলেন, অন্য যে কোনো প্রশাসনে বলেন, যে কোনো প্রফেশনের কথা বলেন, আপনি তাদের মধ্যে কিছু হতাশা আছে, তাদের মধ্যে কিছু ক্ষোভ আছে, তাদের মধ্যে কিছু না পাওয়ার বেদনা আছে। তো সেইটা আপনি পূরণ করতে পারেন আর না পারেন, তাদের তো একটা পেশেন্ট হিয়ারিং দিবেন, শুনবেন তো ভাই কি সমস্যাটা। কেউ শুনে নাই, না শুনলে কি হয়, এরা প্রশ্রয় পেয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা থেকে যদি আপনার একটা মোবাইল নিয়ে কেউ দৌড় দেয়, আপনি নিশ্চিত থাকেন আপনি ফেরত পাবেন না। কিন্তু আগে কিন্তু পাওয়া যেত, এবং কেউ ওটা আটকায়ও না। এখন আটকায়ও না, আপনাকে মারতেছে, পুলিশ দেখবে, আপনার কাছে আসবে না। আসবে না এই কারণে পুলিশ ভাবে আমি যে যাবো, যে আমি যাবে জানি কোন বিপদে পড়ি। কে ভিডিও করে কি করে দেবে ভাই, এইগুলি ভয়ঙ্কর অবস্থা কিন্তু এদিকে যাচ্ছে। যে কারণে মানে একটা যে আমি তো বলি সবসময়, আমি এই গভর্নমেন্টকে বলি কি, এই গভর্নমেন্টের মতো এত নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই দেশের আসে নাই, তাদের কোনো কিছু যায় আসে না। জি, একটু মন্তব্য নেই মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম, সঙ্গে মাসুদ কামাল ভাই
যেগুলো যুক্ত করলেন এগুলোর আঙ্গিকে কি বলবেন, কি দেখেন আপনি? আচ্ছা, ধন্যবাদ। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যখন কথা বলছেন তাহলে এটাও বলতে হয় যে গত বছর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের যে বিভিন্ন বাহিনী তাদের ব্যাপারে এবং তাদের মধ্যে কিন্তু বেশ বড় ধরনের আপনার মানে চড়াই উতরাই, উত্থান পতন, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের বাহিনীগুলো যাচ্ছে। এবং আমরা যদি সাধারণ নাগরিক হিসেবেও আমরা দেখি যে কাঙ্ক্ষিত যে সংস্কার, আমরা যে বলছি যে প্রশাসন বলেন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে, তো বাহিনীগুলির মধ্যেও কিন্তু একটা সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু সেই সংস্কারটা দৃশ্যমান পদক্ষেপ আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, অথবা সরকারের যে অন্যান্য বিভিন্ন যে সেক্টরে যে সংস্কার পদক্ষেপগুলো যেভাবে শুরু হয়েছে, আমি যদি বাহিনীগুলির মধ্যে আমি বিশেষত পুলিশ বাহিনীর কথা যদি ধরি, তাহলে সেই সংস্কার কিন্তু আমরা প্রক্রিয়াটা হয়তো কিছুদিন ধরে পুলিশ সংস্কার কমিশনের কথাটা বলা হচ্ছে, কিন্তু সেটা দৃশ্যমান পদক্ষেপ নেই। এবং আরেকটি বিষয় না, এই যে মানে দৃশ্যমান না হবার মানে কারণ কি? মাসুদ কামাল ভাই বললেন যে খুবই নন সিরিয়াস, মানে সেই যে কি কারা এটি করতে দিল না বা কেন হলো না? আমি শুধু এটাই বলবো, হয়তো বর্তমান সরকার তার প্রায়োরিটি কোন জায়গায় দিবে এই ব্যাপারে হয়তো তাদের নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে। এই কারণে হয়তো কোন কোন জায়গায় করতে হবে, প্রায়োরিটি কোনটা আগে দরকার প্রয়োজন, সেটা নিয়ে হয়তো সেই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে হবে। কিন্তু নিরাপত্তা, মানে নাগরিকের নিরাপত্তা তো এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা। নাগরিকের নিরাপত্তার কথা যখন বলছেন, নাগরিকের নিরাপত্তা একটি সামষ্টিক বিষয়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব বড় একটা ভূমিকা আছে, কিন্তু একই সাথে আপনার যে প্রশাসনেরও ভূমিকা আছে। আপনি বর্তমানে কিন্তু ইন এইড টু সিভিল পাওয়ারে কিন্তু সামরিক বাহিনীরা কিন্তু মাঠের মধ্যে আছে, তো এটা একটা সমন্বিত কার্যক্রমের বিষয়। তো সেখানে যদি কোনো একটি অংশ যদি কোনো কারণে ফাংশনিং না থাকে, তার নিজেদের মধ্যে চেইন অফ কমান্ড যদি সেভাবে সংস্কার না করা যায়, তাহলে পুরো কাঠামোর মধ্যে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা দেখা যেতে পারে, যেটার কিছু কিছু সিমটম আপনি একটু আগে বলেছেন, যে পরিসংখ্যানটা বললেন সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো শুধুমাত্র আপনি যদি সামরিক বাহিনীকে মাঠে রাখেন, প্রশাসন যদি ঠিকমতো ফাংশন না করে অথবা পুলিশ যদি ফাংশন ঠিকমতো না করে, দেশের ওভারঅল যে আপনার আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে না। তো আমি মনে করি যে সেটা একটা বড় কারণ, যে আমরা কোন জায়গায় সংস্কারটা আগে কোনটা ধরবো, অথবা কয়েকটা সংস্কারকে প্যারালাল চালাবো কিনা, এটা নিয়ে আমার মনে হয় এক ধরনের দ্বিধা মধ্যে রয়েছে এই সরকার। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। মাসুদ কামাল ভাই, আপনাকেও ধন্যবাদ জার্নালে যুক্ত হবার জন্য আজকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।